রাত ৯টায় বসছে মন্ত্রিসভা বৈঠক। রেমিটেন্স ইতিহাসে নতুন রেকর্ড। দেশের দোকানপাট ও শপিং মল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত। শুক্রবার বাংলাদেশ ভারত ফাইনাল। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালীর সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার রাত ৯টায় বসছে মন্ত্রিসভা বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠক থেকে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও বৈঠকে আলোচ্য সূচির বাইরে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা হতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে নেওয়ার চিন্তা চলছে, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। দেশের সকল মহানগর স্কুল ও কলেজ সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস নেওয়া সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সরকারের এই পদক্ষেপকে জাতিকে মেধাশূন্য করার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, জ্বালানি সংকটের অজুহাত দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এই ব্যবস্থা চাপিয়ে দেওয়া মূলত তাদের শিক্ষা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার শামিল। দেশের ইতিহাসে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহ অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। সদ্য বিদায়ী মাস মার্চে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা 375 কোটি 50 লাখ ডলার বা $4.4 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। স্বাধীনতার পর এটি দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ। বুধবার বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী মার্চের পুরো সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল 375 কোটি 50 লাখ 5 হাজার ডলার, যা আগের মাস ফেব্রুয়ারির চেয়ে প্রায় 73 কোটি 50 লাখ ডলার বেশি, আর গত বছরের একই সময়ের চেয়ে 46 কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ইতিহাসে এর আগে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল গত বছরের মার্চ মাসে। সে সময় মোট 329 কোটি 56 লাখ 30 হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল দেশে। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল একই বছর ডিসেম্বরে। ওই মাসে আসে 322 কোটি 66 লাখ ডলার রেমিটেন্স। আর তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আসে চলতি বছরের জানুয়ারিতে। ওই মাসে 317 কোটি বা 3.17 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা। দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে এখনো হাম মহামারীর পর্যায়ে না পৌঁছালেও বাড়ছে উদ্বেগ। টিকাদান কার্যক্রমে বিঘ্ন আর অসচেতনতার কারণে শিশুদের মধ্যে বাড়ছে হামে আক্রান্ত হওয়ার ঝুঁকি। অনেক অভিভাবকই জানেন না তাদের সন্তানের হামের টিকা দেওয়া হয়েছে কিনা। তবে আতঙ্ক নয়, আছে সহজ সমাধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশে হাম এখনো মহামারীর পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু হাম নিয়ে চিন্তার কারণ আছে অনেক। টিকা দেওয়া বন্ধ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আর তাতে শিশুদের মধ্যে বেড়ে গেছে হামে আক্রান্ত হওয়ার সংখ্যা। আচ্ছা, আপনার কি কোনো বাচ্চা আছে আর ঘটনা কি এমন দাঁড়িয়েছে যে আপনি মনে করতে পারছেন না কখন তাকে টিকা দেওয়া হয়েছিল? ভয় পাবেন না, এটা চেক করার উপায় আছে। টিকা দেওয়ার যে কার্ড আছে সেখানে চেক করতে হবে মিয়াসিলস MR বা MMR লেখা আছে কিনা। এর যদি একটাও লেখা থাকে তাহলে ধরে নিতে হবে হামের টিকা দেওয়া হয়েছে। একই সাথে দেখতে হবে টিকা দেওয়ার তারিখ কার্ডে লেখা আছে কিনা। একই সাথে স্বাস্থ্যকর্মীর সিল বা স্বাক্ষর দেওয়া আছে কিনা সেটাও চেক করতে হবে। তাছাড়া কোন ডোজ দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা আছে কিনা সেটা দেখে নিন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কয়টা ডোজ দেওয়া হয় হামের টিকার? হামের জন্য সাধারণত 2 ডোজ টিকা দেওয়া হয়। প্রথমটা 9 মাস বয়সে, এরপরটা 15 মাস বয়সে বা তারপরে। এখন যদি দেখেন হামের টিকা দেওয়া হয়নি বা কার্ডে তথ্য নেই, সেক্ষেত্রে দেরি না করে
দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আবারও টিকা দেওয়া যাবে। আপনি প্রশ্ন করতে পারেন টিকা কার্ডে তথ্য না থাকলে আবারও দেওয়া যায় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, দেওয়া যায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। নাভিদ হাসান, সোনালী নিউজ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকার চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 6টি বগি খালে পড়ে গেছে। এ ঘটনায় ঢাকা সিলেট সহ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। গতরাতে মনতলা রেল স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের ট্যাঙ্কার থেকে প্রচুর তেল ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। রেলওয়ে সূত্র জানায় লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও ক্রেন ব্যবহার করা হচ্ছে। আখাউড়া রেল স্টেশনের প্রকৌশলী দল ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি। তবে মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি জানান, রেলের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে এবং বিকেলের মধ্যে আংশিকভাবে লাইন চালুর চেষ্টা চলছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হওয়া সোলাইমান লেংটার মেলার মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসানোর অভিযোগ তোলায় মেলার আয়োজন বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মতলব উত্তর থানার পরিদর্শক প্রদীপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের অনুমতি না থাকায় 7 দিনব্যাপী সোলাইমান লেংটার মেলার কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বুধবার বিকালে পরিদর্শক প্রদীপ মণ্ডল মেলা প্রাঙ্গণে মাইকে ঘোষণা করেন, প্রশাসনের অনুমতি না থাকায় মাগরিব নামাজের পর মেলাটি বন্ধের ঘোষণা করা হলো। গিটার শেখা থেকে শুরু, তারপর প্রেম, আর সেই সম্পর্কই গড়িয়েছে ভয়াবহ অভিযোগে। রাজধানীতে ইডেন কলেজের এক ছাত্রীর করা যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হয়েছেন এক তরুণ গায়ক। ভুক্তভোগীর অভিযোগ, বিশ্বাসের সম্পর্ককে কাজে লাগিয়ে তাকে ডেকে নিয়ে নির্যাতন করা হয়েছে। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিস্তারিত ডেস্কে পৌঁছে। করে আমাকে গিটার শেখা থেকে প্রেম, আর সেই সম্পর্কই শেষ হলো ভয়াবহ অভিযোগে। ইডেন কলেজের এক ছাত্রীর অভিযোগে গ্রেপ্তার তরুণ গায়ক। রাজধানীতে চাঞ্চল্যকর এক ঘটনায় ইডেন কলেজের ছাত্রী ও অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে নিপীড়নের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তরুণ গায়ক আবু জাহিদ উরফে জাহিদ অন্তুকে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওরা জানান, প্রোডাক্ট শুটের কথা বলে তাকে বাসায় ডেকে নেওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে তিনি শারীরিক নির্যাতন ও নিপীড়নের শিকার হন বলে অভিযোগ করেন। ওরা বলেন, আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে মারধর করে, গলা চেপে ধরে এবং বের হতে দেয়নি। ওরা আরও জানান, অভিযুক্তের সঙ্গে তার আগের একটি প্রেমের সম্পর্ক ছিল, যা 4 বছর আগে গিটার শেখার সময় থেকে শুরু হয়। তবে সেই সম্পর্কের মধ্যেও একাধিকবার অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন তিনি। পরে সম্পর্ক থেকে বের হয়ে আসার চেষ্টা করলেও বিভিন্ন অজুহাতে আবার যোগাযোগ করে অভিযুক্ত, এমনটাই দাবি ভুক্তভোগীর। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। 4 বছরের প্রেম, বিয়ের প্রতিশ্রুতি, সবকিছুর পরও শেষ মুহূর্তে কাজী ডাকার আগেই পালিয়ে গেলেন বর। আর সেই ঘটনার পরদিনই বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। দিনাজপুরের বিরামপুরে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 বছরের প্রতীক্ষা শেষে বিয়ের মালা পরাতে কাজী ডাকতেই পালানো বর। পরের দিন বিয়ের দাবিতে অনশন পালন করছেন কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে। ভুক্তভোগী মেয়ের দাবি, বিয়ে করার লোভ দেখিয়ে 4 বছর ধরে প্রেমের সম্পর্ক করে আসছে বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে ফিরোজ কবির। জানা গেছে, ভুক্তভোগী মেয়ে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর 4 বছর আগে তার নিজ বাড়ির এলাকায় পরিচয় হয় ফিরোজ কবিরের সাথে। তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করা হয়েছে। এছাড়াও তাকে অন্য কোথাও বিয়ে দিতে গেলে ছেলে ফিরোজ বারবার ভেঙে দেন বলে জানান ভুক্তভোগী। গত সোমবার মেয়ের বাড়িতে যায় ফিরোজ। তখন মেয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়, কিন্তু কাজী ডাকতে গেলে পালিয়ে যায় ফিরোজ, যার প্রেক্ষিতে ফিরোজ কবিরের বাড়িতে চলে আসে সেই ভুক্তভোগী মেয়ে। তবে ভুক্তভোগী মেয়ের অভিযোগ, সে বাড়িতে ঢুকলে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে টানা হেঁচড়া করে বের করে দেন ছেলের বাবা।
আব্দুল কাদেরের ছেলের সঙ্গে ফিরোজ কবিরের সঙ্গে আমাদের দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল। পরে বিয়ে দিতে চাইছিল, সে পালিয়ে আসছে আমাদের বাসা থেকে। এজন্যে আমি ওদের বাসায় আসছি আজকে। তার বাপ দা নিয়ে আমাকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিছে বাসা থেকে। আমি এখন চাই আমার যেমন করছে ও আমার ফ্যামিলি থেকে, আমার পরিবার থেকে, সবার থেকে আমাকে যেমন করে দোষী বানাইছে, আমি চাই ও আমাকে এখন বিয়ে করুক। এ বিষয়ে ছেলের বাবার সঙ্গে কথা বললে তিনি জানান, আমার ছেলের সাথে 4 বছরের সম্পর্ক আমি তো জানি না বা আমাকে কেউ জানায়নি, বরং গতকালকে আমার ছেলে তাদের বাড়িতে গেলে আমার ছেলেকে গায়েব করা হয়েছে। আমার ছেলেকে নিয়ে আসলে আমি তাদের বিয়ে দিব। আমরা খোঁজ নিয়েছি, ওরা না পাঠ করে বেড়াই, কোনদিন আমার বাড়িতে আসেনি। ওরা কেন আমার ছেলে চিন্তা বন্ধ করেছিল? বিয়ার সম্পর্ক করবে আমাকে জানলো, অভিযোগ জানানো না, কেন জানানো না? জানালে আমরা বিয়া পড়ে দিতাম। আর আমার ছেলে কোথায় গেছে আর আমি খুঁজে আনুক, আমি বিয়া পড়ে দেবো, চলে যাবে, আমাদের কোনো দেখ নেই। এ ব্যাপারে অভিযুক্ত ফিরোজের বড় ভাই বলেন, আমার ভাই ওখানে কিভাবে আটকা পড়ে গেছিল, আমাদের সংবাদ দিল না কেন? আমার ভাই কিভাবে উধাও হয়েছে আমরা সেটা জানতে চাই। উভয় যেহেতু আটকা পড়ে গেছিল, আমাদের সংবাদ দিল না কেন? আমরা ওখানে যেতাম, সুষ্ঠু মতন বিয়া পড়ে দিতাম। আমার ছোট ভাই ওখান থেকে কিভাবে উধাও হলো, না মেরে ফেলে দিছে, এর আমরা সুষ্ঠু বিচার চাই। ওরা ছেলেকে খুঁজে নিয়ে আসবে, আমরা বিয়ে পড়ে দিব, সুষ্ঠু মতন সংসার করে খাবে, ঝামেলা শেষ। এলাকাবাসী বলেন, আমরা এখানে এসে শুনলাম দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ছেলে তো নাই, পালিয়ে গেছে। আমি তো বর্তমানে আসে শুনলাম যে দুজন দুজনাকে ভালোবাসে, মেয়ে ছেলের বাড়ি চলে আসছে, ছেলে তো নাই। এ বিষয়ে আলাপ আলোচনা চলছে, মেয়ের পরিবারকে ডেকে এর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ইউপি সদস্য। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, মেয়েটাকে বলতেছি তুমি তোমার পরিবার পরিজনের যারা অভিভাবক আছেন তাদেরকে ফোনে ডাকো, আমি এদের সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান কি হয় সে চিন্তা ভাবনার মধ্যে আছি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চূর্ণ বিচূর্ণ হামলা চালানোর অঙ্গীকার করেছে ইরানের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে ইরানের সামরিক অপারেশনের কমান্ড খাতাম আল আনবিয়া জানান, সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে এই যুদ্ধ চলবে, আপনাদের অপমান, পরাজয়, স্থায়ী অনুতাপ ও আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত। বিবৃতিতে আরো বলা হয়, আরো কঠোর, বিস্তৃত এবং ধ্বংসাত্মক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানকে প্রস্তর যুগে ফুরিয়ে দেওয়ার মতো হামলা চালানো হবে। হোয়াইট হাউসে দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত 4 সপ্তাহে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন তিনি। এবারে খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 5-0 গোলে বিধ্বস্ত করে ভারত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। আগামীকাল শুক্রবার মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ফাইনালে ওঠার আগে দুই প্রতিপক্ষই বি গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তবে পাকিস্তানের কাছে কোনো গোলই হজম করেনি দুই দল। পাকিস্তানের জালে বাংলাদেশ দিয়েছিল 2 গোল আর ভারত 3 গোল। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি, সেটি গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে। সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। তাই ফাইনালের লড়াইটা হবে সমানে সমান। এবারে বিনোদন সংবাদ। বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের মামলায় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছে বাদী পক্ষের আইনজীবী নাসিরুজ্জামান নিশাত। তিনি জানান, জামিনের শর্ত হিসেবে বাদীর সঙ্গে আপোষের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করেননি নোবেল। বিয়ের কথা থাকলেও জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আর তা বাস্তবায়ন করেননি এবং নেওয়া অর্থ ফেরত দেননি। এ কারণে আদালতে তার জামিন বাতিলের আবেদন করা হয়, যা মঞ্জুর করেছেন বিচারক। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।